খেলাটা একেবারেই জমিয়ে দিলেন অমিত শাহজি। এই নির্বাচনে পিসুমণি খুব চালাকি করার চেষ্টা করছিলেন, কিন্তু অতি চালাকের গলায় একটা হালকা করে ফাঁস লাগিয়ে এমন টানটা দিলেন, পুরো ইলেকশনের মোডটাই কিন্তু আজ থেকে পশ্চিমবঙ্গে চেঞ্জ হয়ে গেল। দেখুন, এই যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটা মূলত ছিল প্রশ্নের উত্তর খোঁজার। গত 15 বছরে পিসিমণি কি করেছে বাংলার জন্য, যে কথাগুলো দিয়েছিলেন তার একটাও কি রাখতে পেরেছিলেন? 2021-এর নির্বাচনের আগে তিনি যে বলেছিলেন যে আর একবার সুযোগ দিন, তাহলে আমি যদি ক্ষমতায় আসি ডবল ডবল চাকরি দেব, আপনারা ডবল ডবল বেতন পাবেন। ডবল ডবল চাকরি অনেক দূরের কথা, এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। যারা সরকারি চাকরি পেয়েছিলেন, এদের সীমাহীন দুর্নীতির জন্য তাদের চাকরিটা চলে যাচ্ছে, সুদ সমেত বেতন ফেরত দিতে হচ্ছে। ফলে ফলে বাংলার মানুষ এদেরকে সেই প্রশ্নগুলো করার এবার সুযোগ এসেছিল, কিন্তু তিনি ন্যারেটিভটা পুরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বাংলা, বাঙালি অস্মিতা, এসআইআর, বিজেপির হয়ে ইলেকশন কমিশন কাজ করছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় নাকি মাছ মাংস খেতে দেবে না, এইসব অনেক ভাটের ঢপের চপের গল্প শোনাচ্ছিলেন। এবং মূল যে জায়গাটা, বাংলা যে সত্যি সত্যি অন্ধকারে ডুবে আছে, সেখান থেকে উত্তরণের যে রাস্তা বাংলা এবং বাঙালি খুঁজছে, তার উত্তর তিনি কোথাও দিচ্ছিলেন না। ফলে ফলে কোথাও গিয়ে যেন একটা ঢপবাজির নির্বাচন করার চেষ্টা করছিলেন তিনি, আর সেইটা এবার হইব না। এবার প্রশ্নের উত্তর দিতে হবে। আর তাই তাই দুদিনের বঙ্গ সফরে এলেন অমিত শাহজি এবং 15টা চোখা চোখা প্রশ্ন ছুড়ে দিলেন। একদম বাস্তবের ভিত্তিতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর আগে উত্তর দিক এই রাজ্যের শাসক দল, তারপর তারা ভোট চাইতে আসবে। সাধারণ মানুষের সামনে সাধারণ মানুষের কণ্ঠস্বরটা আজকে রাজনৈতিকভাবে সামনে রাখলেন অমিত শাহজি। এবং তারপর ছটফটানি শুরু হয়ে গেছে কালীঘাটে। পাল্টা 15 পাতার আরেকটা তারা চার্জশিট বার করেছে এবং ওই কারা সব আছে তাদেরকে দিয়ে সেইটা দিয়ে সাংবাদিক বৈঠক করানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নের পাল্টা কি প্রশ্ন হয়? প্রশ্নের পাল্টা তো উত্তর হয়। সেই উত্তর এই শাসক দলের কাছে নেই, এবং যখন এই উত্তরগুলো দিতে পারবে না, তখন বাংলা এবং বাঙালি এদেরকে ভোট দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাববে না, এদেরকে ত্যাগ করবে এবং পরিবর্তনের পক্ষেই যে ভোট দেবে। সেই ছবিটা আজকে কলকাতার হোটেল থেকে স্পষ্ট করে দিলেন অমিত শাহজি। যে যে মারাত্মক প্রশ্নগুলো তুলেছেন, আপনারাও একবার ভালো করে ভেবে দেখুন। তারপর এই নির্বাচন যে মরণ বাঁচনের যুদ্ধ, এই নির্বাচন যে বাঙালি হিন্দুদের শেষ বাঁচার লড়াই, সেখানে কোথায় ভোট দেবেন আপনারাই ঠিক করে দিন। আজকে অমিত শাহজি যে চোখা চোখা 15টা প্রশ্ন তুলেছেন, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের নিয়ে। গোটা ভারতবর্ষ যেখানে 7ম বেতন কমিশন পাচ্ছে, সেখানে 8ম বেতন কমিশন চালু হওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছে, এখনও 7ম বেতন কমিশন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি কেন? অর্থাৎ আপনার ছেলেটা তো এমনিই সরকারি চাকরি পাচ্ছে না, কিন্তু সরকারি চাকরি পেলেও ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ঠিক কতখানি কম মাইনে পাচ্ছে। অথচ বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে তারা ঘোষণা করেছে ইমিডিয়েটলি উইদিন 45 ডেজ তারা 7th পে কমিশন এখানে ইমপ্লিমেন্ট করবে, এবং তারপর সর্বভারতীয় ক্ষেত্রে যেরকম 8ম বেতন কমিশন হচ্ছে, সেই রকমই 8ম বেতন কমিশনও তারা দেবেন সেখানে। ফলে এই যে জায়গাটা, একটা যে কোনো শিক্ষিত মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন থাকে সরকারি চাকরি, সসম্মানে সেখান থেকে বেতন, সেই জায়গাটাই কিন্তু আজকে তুলে দিলেন। কেন 15 বছরে এই জায়গাটাই সরকারি কর্মচারীরা ডিপ্রাইভ হয়েছিলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই সরকারি কর্মচারীরাই কিন্তু ভোটের কাছে, নির্বাচনের কাছে নিযুক্ত হবেন। ফলে তারাও কিন্তু এবার মেরুদণ্ডটা সোজা রেখে নিরপেক্ষভাবে ভোট করাবেন। ফলে পিসুমণি পালাবেন কোথায় আপনি? তিনি আজকে প্রশ্ন তুলে দিলেন 20 লক্ষ রাজ্য বঞ্চিত সরকারি কর্মচারীদের জন্য, যারা ডিএ পায় না। পেনশন হোল্ডাররা তারাও আজকে বঞ্চিত হয়ে রয়েছে, তাদের কাছেও কিন্তু প্রশ্নটা রেখে দিলেন যে যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দেশে যেখানে যেখানে মামলা করেছে, সব জায়গায় এরা হেরেছে, তারপরও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এরা ডিএটা দিচ্ছে না। আর বিজেপি ক্ষমতায় এলে সেই ডিএ কিন্তু আপনার হাতে চলে যাবে। ফলে নিজের পকেটের বঞ্চনা কতদিন সহ্য করবেন আর এদেরকে রেখে দেবেন? এরা যে অপদার্থ, এরা যে ব্যর্থ, সেই প্রশ্নটা আজকে অমিত শাহজি কিন্তু তুলে দিয়ে চলে গেলেন। এরপর আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে খুব ভাইপো, সেটা হচ্ছে চা বাগান। এখানে এই রাজ্যের যে চা সুন্দরী প্রকল্প রয়েছে, আবাসন প্রকল্পের মতো, সেখানেও প্রতারণার ফাঁদে
ফেলা হচ্ছে ওই নিম্নবিত্ত মানুষগুলোকে। তাদের দৈনিক মজুরি বাড়তে দেওয়া হচ্ছে না, বারবার কেন্দ্র সরকার চেষ্টা করলেও সেটাকে আটকে দেওয়া হচ্ছে, কেননা সস্তা রাজনীতিটা করা যাবে না। ফলে সেই জায়গাটাও কিন্তু প্রশ্ন আজকে উস্কে দিলেন অমিত শাহজি। এর পাশাপাশি এই রাজ্যের 40 লক্ষেরও বেশি যুবতী থেকে যে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়েছে, এরা বারবার বলে না এই রাজ্যটাকে বাংলা গুজরাট হতে দেবো না, এই রাজ্যটাকে উত্তরপ্রদেশ হতে দেবো না, অথচ দেখা যাচ্ছে এই রাজ্যের ছেলে মেয়েদের সেই উত্তরপ্রদেশ সেই গুজরাটে ছুটে যেতে হচ্ছে। কেননা এখানে ন্যূনতম মজুরিটা এরা দিতে পারে না। আজকে যদি উত্তরপ্রদেশ, কেরালা এইসব রাজ্যে এরা যায়, তাহলে একজন মিস্ত্রির কাজ করে ডেলি এরা 800 টাকা রোজ পায়, যেটা পশ্চিমবঙ্গে 500 টাকা। একটা মজুরের কাজ করে এরা 600 টাকা রোজ পায়, যেটা পশ্চিমবঙ্গে পায় 300 টাকা। অর্ধেকেরও কম টাকা এখানে ইনকাম করতে হচ্ছে। ফলে নিজের পরিবার ছেড়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, সবাইকে ছেড়ে এদেরকে বাইরের রাজ্যে গিয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ তো পুরো পরিবার উঠিয়ে নিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকছেন। কতদিন আর এইভাবে পরবাসে তারা থাকবেন? এই যে পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে বলছেন দিদিমণি তোমরা ফেরত এসো, তোমাদের 5,000 টাকা করে মাসে দেবো। আজকের দিনে 5,000 টাকায় কী হবে? যেখানে এই পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে প্রতি মাসে 30,000, 40,000, 50,000 টাকা করে ইনকাম করছে, এবং সেখানে 10-12 হাজার টাকা তাদের থাকতে খেতে চলে যাচ্ছে, বাকি টাকাটা তারা পরিবারকে দিয়ে পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে। এখন এই পরিযায়ী শ্রমিকরা যদি বিজেপি সরকার হওয়ার পর এই রাজ্যে ফেরত আসার সুযোগ পান, এই রাজ্যেই যদি 30,000, 40,000 টাকা মাসে ইনকাম করে, তাদের কিন্তু ওই থাকতে খেতে ওই খরচটা বাইরের রাজ্যে যেটা হচ্ছে সেটা হবে না। ফলে এই পরিযায়ী শ্রমিকরাও এবার পরিবর্তন চাইছেন। তাদের যে প্রশ্ন আছে সেটা অমিত শাহজির মুখ দিয়ে আজকে রাজ্য সরকারের প্রতি গেল, এবং তার কোনো উত্তর এই সরকার দিতে পারছে না। ধান উৎপাদন একসময় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের শীর্ষ স্থানে ছিল, আজকে তৃতীয় স্থানে এসছে। 15 বছরই এরা ফার্স্ট থেকে থার্ড করে দিয়েছে। এরা আর একটা টার্ম পেলে কোথায় চলে যাবে? আজকে কি ধানের প্রকৃত মূল্য কৃষকরা পাচ্ছে? আজকে কি আলুর দাম কৃষকরা পাচ্ছে না। কিন্তু সাধারণ মানুষ যখন চাল কিনতে যাচ্ছে, যখন আলু কিনতে যাচ্ছে, তখন তাদের পকেটে যে চাপটা পড়ছে চিন্তার বাইরে। তাহলে মাঝখান থেকে এই টাকাগুলো খাচ্ছে কারা? খাচ্ছে ওই ফেরেববাজ দালালগুলো, যাদেরকে পুষছে এই শাসক দল। সুতরাং এরা কাদের স্বার্থ সুরক্ষিত করছে? কেন কৃষকের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না? কেন সাধারণ মানুষের পকেটে একটু হলেও চাপ কমছে না? প্রত্যেকটা জিনিস, এরা বলছে গ্যাসের দাম বেড়ে গেছে, এরা বলছে তেলের দাম বেড়ে গেছে, অথচ কী ঘটনা? এই রাজ্য সরকার সব থেকে বেশি গ্যাসের জন্য ট্যাক্স নেয়। এই রাজ্য সরকার পেট্রোল ডিজেলের উপর যে টাকাটা কেন্দ্র সরকার কমিয়েছে, সেই টাকাটা এখানে কমাতে দেয় না। তার ফলে রাজ্য সরকার নিজের কোষাগার ভাড়াচ্ছে, সেখান থেকে ওই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সেখান থেকে খেলা মেলা উৎসব মোৎসব হচ্ছে, আর সাধারণ মানুষ তাদের কিন্তু ত্রাহি রব উঠছে। ফলে সেই জায়গাটাও কিন্তু টিপে ধরেছেন অমিত শাহজি। তিনি প্রশ্ন তুলেছেন শিল্প নিয়ে। পশ্চিমবঙ্গ থেকে 6,688টা সংস্থা তারা ছেড়ে চলে গেছে। কেন ছেড়ে চলে গেছে? আজকে কেননা এখানে শুধুমাত্র সিন্ডিকেট রাজ চলে, আজকে এখানে শুধুমাত্র তোলাবাজি রাজ চলে। ফলে এই রাজ্যে শিল্পের কোনো জায়গা নেই। ওই বছর বছর তিনি মৌ চুক্তি স্বাক্ষর করেন, আর সেগুলো মৌমাছি হয়ে পতপত করে উড়ে চলে যায়। পশ্চিমবঙ্গের জন্য কোনো ডেভেলপমেন্ট হয় না। সরকারি চাকরি তো নেই, বেসরকারি জায়গা সেখানটাও এরকম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এই রাজ্যে কোনো শিল্পপতি এই জায়গায় আর শিল্প স্থাপন করতে চায় না। নারী সুরক্ষা কোথায় চলে গেছে? আজকে সারা দেশের মোট অ্যাসিড হ্যামলার 27.5% পশ্চিমবঙ্গে হয়। তাহলে ভাবুন পশ্চিমবঙ্গের মা দিদিরা ঠিক কতখানি সুরক্ষিত রয়েছে। আপনার বাড়ির মেয়েটা কাজে বেরোবে, আপনার বাড়ির মেয়েটা কোনো দরকারে বেরোবে, কিন্তু সে যে সুস্থ হয়ে ফেরত আসবে, আমার দিদিটা, আমার বোনটা, আমার মাটা যে ফেরত আসবে, তার নিশ্চয়তা নেই। এরা বলে যে পশ্চিমবঙ্গ নাকি সব থেকে বেশি সুরক্ষিত। তার কারণ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও ওই তোলাবাজ হনুমানগুলোর বিরুদ্ধে কোনো রকম কোনো এফআইআর দায়ের করতে দেয় না, এদেরকে আটকে রেখে দেওয়া হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকলেও এই পুলিশকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয় না। তাহলে ভাবুন নারী সুরক্ষা কোথায় চলে গেছে। সন্দেশখালীর পিঠে কাণ্ড সকলেই জেনে গেছে। ওই একটা নেতা আছে না, কেষ্ট নাকি নাম, তোলাবাজ মাল একটা, পুলিশকে ফোন করে কি পরিমাণ তার স্ত্রীকে, তার মা সম্বন্ধে অশ্লীল কটূক্তি করছে, কোনো ব্যবস্থা হয়েছে? উল্টে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা আজকে ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে? এই যে সরকারি চাকরি করতে দেওয়া হচ্ছে না, এই যে শিল্প চলে যাচ্ছে, তার ফলে পশ্চিমবঙ্গের মোট কর্মসংস্থান 30 লক্ষ কর্মসংস্থান আজকে পশ্চিমবঙ্গ হারিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেটা যে রাস্তায় বসে কাঁদছে, এদের কোনো রকম কোনো হ্যাতক্যাত নেই, অথচ
এই সরকারি চাকরি, এই বেসরকারি চাকরি হলে ওই ১,৫০০ টাকা, ১৭০০ টাকা, ১২০০ টাকা কী ভাতা দিচ্ছে সরকার তার উপর আমাদের ডিপেন্ড করতে হতো না। মাস গেলে একটা সম্মানজনক ইনকাম করা যেত। সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে, এবং শুধু সেই সম্ভাবনা শেষ করে দেয়নি, এই যে কোনো শিল্প স্থাপন হলে সরকার তাদেরকে একটা ৫ বছর ১০ বছরে একটা ডিভিডেন্ড দেয়, একটা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়, যাতে নতুন ব্যবসা করছে তারা সেই ব্যবসাটাকে ঝাঁকিয়ে বসতে পারে। ট্যাক্সের জাঁতাকলে হাঁসফাঁস করে তারা যেন ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য না হয়। তাহলে ৫টা ১০টা ৫০টা ১০০টা ফ্যামিলি অন্তত করে কমে খেতে পারবে, সেখানে তাদের কর্মসংস্থান হবে। কিন্তু এই সরকার ২০২৫ সালে স্পেশাল বিল নিয়ে এসছে, যার ফলে নতুন ব্যবসা স্থাপন করলেও সেই রকম কোনো সুরাহা দেওয়া হবে না। তাহলে কার স্বার্থটা আলটিমেটলি যাচ্ছে? এই যে ট্যাক্সের হাঁসফাঁস অবস্থা হবে, ট্যাক্সের জালে জড়িয়ে পড়ে, তার ফলে এরা নতুন রিক্রুটমেন্ট করতে পারবে না। এই যে চাকরির সম্ভাবনা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ চাকরি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য দরকার, সেটা নেই। সেই প্রশ্নটা আজকে কিন্তু তিনি তুলে দিলেন। ২৬,০০০ চাকরি যাওয়ার কথা, সে তো আর নতুন করে বলার কিছু নেই। মানে এই প্রথম সারা বিশ্ব দেখলো সরকারি চাকরি পাওয়ার পর সরকারি চাকরি চলে যাচ্ছে, এবং শুধু চলে যাচ্ছে না, তার পাশাপাশি বেতন ফেরত দিতে হচ্ছে সুদ সমেত। এরা অনেক চেষ্টা করছে, কিন্তু মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট দেখেছে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকা ফেরত দিতেই হবে। তাহলে ভাবতে পারছেন এরা চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে কি হবে? যে চাকরিটা পেয়েছেন সেটা আপনি দোষ করেননি, আপনি দুর্নীতি করেননি, কিন্তু তা সত্ত্বেও সেই চাকরিটা হয়তো থাকবে না, সেই চাকরিটা নতুন কোনো দুর্নীতির দায়ে বেরিয়ে চলে যাবে। প্রায় ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। কেননা বেসরকারি স্কুলগুলোতে মোটা বেতন দিতে হবে, সেখান থেকে ভালো টাকা তোলা যাবে, এবং একটা নির্দিষ্ট ভাগ কালীঘাটে ঠিক পৌঁছে যাবে। সেই জন্য একটার পর একটা সরকারি স্কুল বন্ধ হতে হতে ৮,০০০ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ২০২৩ সালে ৩৪,৭৩৮টি নারী ঘটিত অপরাধ হয়েছে। মানে বাংলায় ঠিক কী পরিমাণ মহিলাদের জায়গাটা চলে যাচ্ছে বুঝতে পারছেন? বললাম তো, কেউ সেফ নয়। শুধুমাত্র জমি জট, কেন্দ্রকে জমি দেবো না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দেবো না, ৫৬৯ কিলোমিটার, তার ফলে এখনও বেড়া দেওয়া যায়নি। একটা বিপুল পরিমাণ জায়গা ফাঁকা থেকে গেছে, যেটা অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। এরা এই দেশে ঢুকছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে দেওয়া হচ্ছে, আর তারা জঙ্গিমূলক কাজকর্ম করতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ আজকে এই অনুপ্রবেশকারীদের জ্বালায় জ্বলছে। এই এসআইআর না হলে বোঝা যেত এরকম কোটি কোটি ভুয়ো নাম আছে, এবং সেখানে এই এত নাম মানে বিচারপতিদের নিয়ে আসার পরও বাদ যাচ্ছে। একটাই জায়গা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কী পরিমাণ লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, এবং যেদিকে যাচ্ছে এরা যদি ক্ষমতায় আসে, এই বেড়া তো এরা দিতে দেবে না। তাহলে এটা কি বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে? আর বাংলাদেশের মতো অবস্থা যদি একবার হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? দেখেছেন বাংলাদেশ কিভাবে চলছে, এবং তার যে পশ্চিমবঙ্গেও পড়ছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনায়, সেটা থেকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর দেবে কে? এই অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে কে? বারবার বলছে বিএসএফের দোষ, বেশ মেনে নিলাম বিএসএফের দোষ, কিন্তু তারপর যখন এরা এই দেশে ঢুকছে, এই পশ্চিমবঙ্গে পা রাখছে, এদেরকে এই ভুয়ো পরিচয়পত্র কে বানিয়ে দিচ্ছে? এই রাজ্যে প্রত্যেক জায়গায় নাকি সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে, নীল সাদা রঙের শুধু বিল্ডিং হয়ে গেছে। আচ্ছা, যারা গ্রামে থাকেন, যারা মফস্বলে থাকেন, তারা বলুন তো সেখানে কি পরিমাণ স্বাস্থ্যের অবস্থা রয়েছে? আমি নিজে সোনারপুরে থাকি। গোটা সোনারপুরে 2টো বিধানসভা রয়েছে, সোনারপুর উত্তর এবং দক্ষিণ। একটাই হসপিটাল রয়েছে, সেটা হচ্ছে সুভাষগ্রাম হসপিটাল। সেখানে না পাওয়া যায় ডাক্তার, না পাওয়া যায় পরিষেবা, না পাওয়া যায় ওষুধ। কি করছে এই রাজ্য সরকারটা? শুধু নীল সাদা রং করছে, আর সেখান থেকে কাটমানির ভাগ ভাইপোর পকেটে ঢুকছে, তার বাইরে আর কোনো রকম কিছু নেই। এই রাজ্যে আয়ুষ্মান ভারত ঢুকতে দিচ্ছে না, এই রাজ্যের মানুষ সারা ভারতবর্ষে গিয়ে বিনা পয়সায় ট্রিটমেন্টটা নিতে পারছে না। সেই জায়গাটা কবে বন্ধ হবে? শুধুমাত্র সস্তা রাজনীতি করার জন্য এই জায়গাটা যে করে দেওয়া হয়েছে, সেই জায়গাটা কে দেখবে? এই রাজ্যের শ্রমিকদের অবস্থা কত খারাপ। প্রত্যেক দিন খবর আসছে একটা একটা করে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিটানিয়ার মতো কোম্পানি, তারা এই রাজ্যে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে কোথায়? পাশের রাজ্য ঝাড়খণ্ড, পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য ওড়িশা, পাশের রাজ্য আসাম, সেই সব জায়গায় গিয়ে ইন্ডাস্ট্রি করছে। ফলে 5 লক্ষ শ্রমিক তারা আজকে ঢুকছে, সেখানে কোনো উৎপাদন নেই, তাদের কোনো বেতন নেই, তারা জানে না তাদের ভবিষ্যৎটা কী হচ্ছে। এই শিল্পের পুনরুজ্জীবনের কোনো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে? এরা কোনো দিন করতে দেবে নাকি? ওই জায়গাগুলোয় শিল্প বন্ধ হয়ে গেলে
গেলে সেগুলো প্রমোটারকে জায়গাগুলোকে বেচে দিতে পারবে, আর সেখানে বড় বড় বিল্ডিং হবে, সেইখান থেকে মোটা টাকা কামাই হবে, আর 25-75-এর ভাগ কালীঘাটে পৌঁছে যাবে। তাহলে এই রাজ্যের শ্রমিকদের, নিম্নবিত্ত মানুষদের, গরিব মানুষদের অবস্থা কারা ভাববে? কবে হবে এদের ডেভেলপমেন্ট? সত্যিই কি ওই 1500 টাকা আর 1700 টাকা দিয়ে মাসে মাসে এদেরকে হাতে ধরিয়ে দিয়ে এদেরকে বাঁচানো যাবে? প্রশ্নগুলো কিন্তু ভাবাতে শুরু করেছে। এবং আরেকটা জিনিস দেখুন, একটা জাতিকে শেষ করতে গেলে, একটা রাজ্যকে শেষ করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে শেষ করে দিতে হয়। সীমাহীন দুর্নীতি হয়েছে, সেখানে যে শিক্ষকদের পাঠানো হয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা যোগ বিয়োগ গুণভাগ কতটুকু অবধিও জানে না, তারা কি শেখাবে? কিন্তু তার থেকেও বড় কথা, পাঠ্যপুস্তকে শহীদ ক্ষুদিরামকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। কি পরিমাণ ভয়ঙ্কর ইতিহাস পড়ানো হচ্ছে, মানুষকে শেখানো হচ্ছে, বুঝতে পারছেন? এখানে সত্যিকারের ইতিহাস ভুলিয়ে দিয়ে সিঙ্গুর আন্দোলনে মদনবাবু সন্ধেবেলায় কি করতেন সেই ইতিহাস পড়ানো হচ্ছে। এই ইতিহাস পড়ার কোনো দরকার আছে? এখান থেকে ছাত্রছাত্রীরা কিছু শিখবে? ফলে এরা কম জানবে, এরা প্রশ্ন করতে ভুলে যাবে, এরা দলদাস হয়ে থাকবে, আর এদের ভোট ব্যাংক চলবে, এদের রাজ্য রাজনীতি চলবে, এরা ক্ষমতার শীর্ষে থাকবে। সেটাই কিন্তু একমাত্র জায়গা হয়ে গেছে। এমনকি এসসি এসটি সমাজ, তারাও কি এই রাজ্যে সুরক্ষিত আছে? এই রাজ্যের মন্ত্রী সেখানে প্রকাশ্যে এই দেশের মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করে কুৎসিত ভাষায়, তারপর তাকে ডিফেন্ড করা হয়, তাকে বাঁচানো হয়, তাকে আবার ভোটের টিকিট দেওয়া হয়। তাহলে আদিবাসী সমাজের প্রতি কোনো রকম কোনো দায়বদ্ধতা এদের আছে? এরা শুধু জানে ভোট, রাজনীতি আর সুরক্ষা। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু আপনি জ্যান্ত ফেরত আসবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখছি একটার পর একটা উড়ালপুল ভেঙে পড়ে যাচ্ছে। এই আমাদের সোনারপুরেই হয়েছে, আনন্দপুর, সেখানে মৃত্যু নগরী হয়ে গেছে। শুধুমাত্র ব্যবসায়ী যিনি শিল্প ধরে আনতে পিসুমনির সঙ্গে বিদেশে গিয়েছিলেন, তাকে বাঁচাতে, তাকে অন্যায়ভাবে কাজ করতে দেওয়ার জায়গা করে দেওয়া হচ্ছে, আর তার ফলে সাধারণ মানুষ পুড়ে দগ্ধ হয়ে মারা যাচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। সুতরাং সেই জায়গা থেকে এরা যদি ক্ষমতায় আসে, সেই জায়গার কি কোনো পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না। আর তাই এই যে বাঙালি অস্মিতা, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, বিজেপি এলে এই রাজ্যটাকে ধরে বেঁচে দেবে, এই যে ঢপের চপ ভাজছে, এসব বন্ধ করো। যে প্রশ্নগুলো ভ্যালিড, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দাও। যদি না দিতে পারো, তোমাদের একটুও ভোট নয়। এই যে জায়গাটা, এটাই কিন্তু আজকে পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে ধরিয়ে দিয়ে গেলেন অমিত শাহজি। এবং ডেফিনেটলি এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ এবার সাহস সঞ্চয় করে এদেরকে করতে শুরু করবে, এবং জানে এদের কোনো উত্তর নেই, তাই এদেরকে পরিত্যাগ করা শুরু হবে। পরিবর্তনের লক্ষ্যে যে ঝড় ওঠা, সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, এবং সেটা অমিত শাহজির হাত ধরেই হলো। বলা যেতে পারে নির্বাচনের আগে এটা সব থেকে বড় মাস্টার স্ট্রোকটা খেলে দিয়ে গেলেন। এই মুহূর্তে জাতীয় রাজনীতির যাকে আধুনিক চাণক্য বলা হয়, তিনি কি বলবেন অমিত শাহজির এই চার্জশিট স্টেপ নিয়ে? এবং তারপর কালীঘাটে যেভাবে আতঙ্ক শুরু হয়েছে, যেভাবে পাল্টা চার্জশিট দিয়ে তাদেরকে এই প্রশ্ন ধামাচাপা দিতে হচ্ছে, এর উত্তর তারা দিতে পারছে না, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনটার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।